আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস প্লবতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা বিষয় আমরা খেয়াল করি যে কোনো বস্তুকে যদি কোনো তরলের উপরে রাখা হয় তাহলে এখানে কি কি অবস্থা তৈরি হতে পারে। এখানে তিনটি অবস্থা তৈরি হতে পারে। হয় বস্তুটা ডুবে যাবে, অথবা বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় বাঁচবে, অথবা বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁচবে। যদি আমাদের একটু ম্যাথমেটিক্যালি জ্ঞান থাকে তাহলে আমরা বস্তুটি তরলে রাখার পূর্বেই বলে দিতে পারবো যে এই বস্তুটি এই তরলের মধ্যে কি অবস্থায় থাকবে। আসো আমরা আজকে সেই বিষয়টা জানার জন্য কিছু বেসিক যে কন্ডিশন দরকার সেগুলো আমরা শেখার চেষ্টা করি। তো আজকে আমাদের যে বেসিকটা শিখতে হবে সেটা হচ্ছে প্লবতা সম্বন্ধে। আসলে প্লবতা জিনিসটা কি? কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে ওই তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল অনুভূত হয় সেটাই হচ্ছে প্লবতা। এখানে একটি শব্দ বলা হয়েছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আসলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। তো আমাদের পূর্বে অবশ্যই জ্ঞান আছে যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় সমীকরণটা হচ্ছে P=H/G। আমরা এটা জানি চাপ বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান হচ্ছে চাপ গুণন ক্ষেত্রফল। আমরা এই বেসিকের আলোকে আজকে প্লবতা জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটার মধ্যে আমি একটা সিলিন্ডার আকৃতির বস্তু নিচ্ছি। আসলে আমাদের হিসাবের সুবিধার্থে সিলিন্ডার আকৃতির বস্তু নেওয়া হয়েছে। এখানে যে কোনো আকৃতির বস্তু নিলেই চলবে। তো এটা উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল A, নিম্নের পৃষ্ঠের ক্ষেত্রফল A, যেহেতু সিলিন্ডার। বস্তুটা তরলের উপরিতল থেকে H1 গভীরতায় আছে উপর পৃষ্ঠ, আর নিচের পৃষ্ঠটা আছে H2 গভীরতায়। আর সিলিন্ডারটির হাইট উচ্চতা হচ্ছে H। ধরে নিলাম এখানে যে তরলটা আছে তার ঘনত্ব ρ, আর এই অবস্থানে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে G। তো দেখো খেয়াল করে যে আমরা কোনো বস্তুকে যখন তরলে রাখবো ওই বস্তুটার প্রত্যেকটি অংশে তরল কর্তৃক চাপ অনুভূত হবে এবং এই চাপটা হবে লম্বভাবে। এটা আমরা প্যাসকেলের সূত্র থেকে জানি। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এখানে একটা নিম্নমুখী চাপ হবে, এই উপরি পৃষ্ঠে নিম্নমুখী চাপ হবে, আবার সেম এর নিম্ন পৃষ্ঠে ঊর্ধ্বমুখী একটা চাপ হবে। তাহলে আমরা যদি ডিরেক্টলি বলি যে এখানে একটা বল কাজ করবে, এখানে একটা বল কাজ করবে, তাহলে এই বলটাকে আমরা লিখতে পারি, খুব খেয়াল করো যে সিলিন্ডারটির উপরি পৃষ্ঠে, খুব খেয়াল করো সিলিন্ডারটির উপরি পৃষ্ঠে তরল কর্তৃক নিম্নমুখী বল এরপর দিয়ে প্রকাশ করি। তো এখানে খেয়াল করো যে আমাদের বল নির্ণয়ের সূত্রটা হচ্ছে চাপ গুণন ক্ষেত্রফল। তাহলে এখানে চাপ নির্ণয়টা হবে H1 ρg গুণন ক্ষেত্রফলটা হচ্ছে A। আবার সেম অতএব সিলিন্ডারটির উপরি পৃষ্ঠে ঊর্ধ্বমুখী বল যেটাকে আমরা F দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ আমি এই বলটাকে বলছি ঊর্ধ্বমুখী বল, সেটা হবে H2 ρg গুণন A। তোমরা আবার খেয়াল করো এই সূত্রটা হচ্ছে মূলত চাপ গুণন ক্ষেত্রফল থেকে। এটা হচ্ছে নিম্নমুখী বল আর এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তোমরা একটু খেয়াল করো, বলতে পারি যে F2 এর মানটা F1 এর চেয়ে বড় হবে বা বেশি হবে, F2 is greater than F1। কেন? কারণ এই নিচের অংশে চাপটা বেশি কেন? কারণ নিচের অংশে গভীরতাটা বেশি। দেখো এই যে দুইটা বল, একটা নিম্নমুখী বল একটা ঊর্ধ্বমুখী বল, একই সাথে বিপরীতমুখী কাজ করছে। সুতরাং এই দুইটা বলের আমরা এখন লব্ধি নিতে পারি। এক্ষেত্রে লব্ধিটা হবে মূলত
এই দুইটা বলের বিয়োগফলের সমান। তাহলে আমরা এই বলটাকে বলতে পারি ঊর্ধ্বমুখী লব্ধি বল, অথবা আমরা বলতে পারি যে ঊর্ধ্বমুখী লব্ধি বল, ঊর্ধ্বমুখী লব্ধি বল। এটাকে আমরা F দ্বারা প্রকাশ করি। খেয়াল করো F2 মাইনাস F1। খুব খেয়াল করো ঊর্ধ্বমুখী লব্ধি বল কেন ঊর্ধ্বমুখী বলা হয়েছে? নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো, যেহেতু এই বলটা একটু এটা উপর দিকে ক্রিয়া করতেছে এবং এর মানটা বেশি। খেয়াল করো এখানে এই সমীকরণটা আমরা পেয়ে গেছি। যদি আমরা খেয়াল করি যে H2 রো জি এ মাইনাস H1 রো জি এ, তাহলে আমরা যদি সমীকরণগুলোকে এখানে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি রো জি এ দ্যাট ইজ H2 মাইনাস H1। তোমরা খুব খেয়াল করো রো জি এ গুণন এখানে আমরা লিখতে পারি H। কিভাবে H টা আসলো? কারণ এই যে তোমরা চিন্তা দেখো H2 থেকে যদি আমরা H1 বাদ দেই তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা মান হচ্ছে H। সো রো জি আমাদের জানা আছে কিনা, আমরা যেহেতু জানি B ইকুয়াল AH, সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফল এবং হাইট গুণন করলে তার ভলিউমটা পাওয়া যায় B রো জি। আসলে এটা আমরা যেটা নির্ণয় করলাম সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল, আর এই ঊর্ধ্বমুখী লব্ধি বলকে যেটা বলা যায় সেটা হচ্ছে প্লবতা। আমরা ডেফিনিশনে বলেছিলাম ঊর্ধ্বমুখী লব্ধি বলকেই প্লবতা বলে। তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো প্লবতাটা কি। তাহলে প্লবতাটা এক প্রকার বল যেটা তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক হয়ে থাকে এবং এই বলটা সবসময় উপরের দিকে ক্রিয়া করে। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে একটা বস্তুকে রাখলে যদি বস্তুটা উপরের দিকে বল লেগেছে নিচের দিকে বলটা যদি বেশি হয় তাহলে বস্তুটা কেন ডুববে? নিচের থেকে উপর দিকে তো বলটা সবসময় বেশি হচ্ছে, বস্তুটা কেন ডুববে? এক্স্যাক্টলি তোমরা ঠিকই খেয়াল করেছ। তবে এখানে একটা বিষয় কিন্তু আমরা এখনো ক্লিয়ার করিনি, বস্তুর ওজন। বস্তুর যে ওজন আছে ওজনটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে। দেখো খেয়াল করো যে বস্তুকে যখন আমরা তরলে রাখবো তখন বস্তুটা সবসময় নিচের দিকে ক্রিয়া করবে আর প্লবতা উপরের দিকে। তাহলে এখানে এই দুইটা বলের কারণে তিনটি অবস্থার সৃষ্টি করতে পারে। এখানে মূলত যে যদি বস্তুর ওজনটা বেশি হয়, প্লবতার চেয়ে যদি বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। বস্তুর ওজনটা যদি প্লবতার চেয়ে কম হয় তাহলে বেশি থাকে, মানে আংশিক নিমজ্জিত অবস্থায় বাঁচবে সেটা। আর যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁচবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁচার অর্থ হচ্ছে বস্তুটা তরলের যেখানে রাখবে, যত গভীরে রাখবে সেখানে স্থির থাকবে, সেটা উপরের দিকে উঠবে না, নিচের দিকেও যাবে না। আর ডুবে যাওয়ার অর্থ হচ্ছে বস্তুটা তরলে যেখানে রাখবে সেখান থেকে শুধু নিচের দিকে যেতে থাকবে। আর আংশিক নিমজ্জিত অবস্থায় বাঁচার অর্থ হচ্ছে তুমি যদি তরলের ভিতরে কোনো জায়গায় রাখো তথাপি সেটা উপর দিকে চলে আসবে। তুমি একটা ফুটবলকে চিন্তা ভাবনা করতে পারো, ফুটবলকে তুমি যদি তরলের গভীরে রেখে দাও তাহলে দেখবা যে সেটা উপর দিকে উঠে এমন অবস্থায় হবে যে কিছুটা উপর দিকে থাকবে কিছুটা নিচের দিকে থাকবে। এটাই হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় বাসা। তাহলে আমি শুরুতে যে প্রশ্নটা করছিলাম যে একটা বস্তুকে যদি আমরা তলে রাখি তাহলে সেটা কীভাবে থাকতে পারে, আমি বলছিলাম তিনটি অবস্থায় থাকতে পারে, হয় ডুবে যাবে, নয় আংশিক নিমজ্জিত অবস্থায় বাঁচবে, নয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁচবে। এবার আমাদের যেটা খেয়াল করতে হবে যে তরলে রাখার পূর্বেই আমরা গাণিতিকভাবে দেখব যে বস্তুটা ডুববে নাকি বাঁচবে। আর সেটার জন্য যে বেসিক যে জ্ঞানটা প্রয়োজন ছিল সেটা প্লবতা। আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। তাহলে প্লবতার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে বস্তুর ওজনের। এসো আমরা এই সংক্রান্ত একটি গাণিতিক দেখার চেষ্টা করি। তোমরা খেয়াল করো যে 2 ঘনমিটার আয়তন বিশিষ্ট একটি বস্তুর ভর 2000 কেজি। বস্তুটি তরলে কি অবস্থায় থাকবে? যেখানে তরলের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব। এটা যে কোনো তরল হতে পারে, ঠিক আছে? তো আমরা গাণিতিক যদি করতে চাই কী অবস্থায় থাকবে তাহলে অবশ্যই আমাদেরকে দুইটা বিষয় বের করতে হবে। একটা হলো W1 আর একটা হচ্ছে W2। আসলে W1টা হচ্ছে এখানে বস্তুর ওজন, যেটা বস্তুর বাতাসে ওজন নির্ণয় করা হবে।
আর W2টা হচ্ছে প্লবতা। যদি আমরা প্লবতাকে F দ্বারা প্রকাশ করতে পারি, B দ্বারা প্রকাশ করতে পারি, আমরা W1 দ্বারা প্রকাশ করতে পারি, W2 দ্বারা প্রকাশ করতে পারি, যে কোনোটাতে করা যায়, কোনো সমস্যা নেই। আসো তাহলে আমরা খেয়াল করি যে আমরা লিখতে পারি বস্তুটির বাতাসে ওজন W1 equal to mg। আমরা এটা নিশ্চয়ই জানো যে ভর থেকে ওজন বের করার এটা m হচ্ছে 2000 কেজি, এখানে g এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2000 গুণন 9.8। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো 19600 নিউটন। খুব খেয়াল। এবার আমাদেরকে বের করতে হবে প্লবতা। প্লবতা যত আমরা বের করি, প্লবতাটা হচ্ছে W2, এটাকে লিখতে পারি B রো 15680 নিউটন। এবার তুমি খুব সহজেই বুঝতে পারছো যে এখানে হচ্ছে 19600 নিউটন আর প্লবতাটা হচ্ছে 15680 নিউটন। তার মানে বস্তুর ওজনটা হচ্ছে প্লবতার চেয়ে বেশি। এবার তোমরাই বলো, বস্তুর ওজনটা প্লবতার চেয়ে বেশি, তাহলে কি হবে? বস্তুটা ডুবে যাবে। এই বস্তুটা কিন্তু আমরা তরলে রাখি না রেখেই আমাদের বেসিক জ্ঞান থেকে বুঝতে পারলাম বস্তুটা ডুবে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি বোঝানোর চেষ্টা করলাম প্লবতা, এবং এটা বোঝানোর চেষ্টা করলাম যে বস্তু তরলে রাখলে সেটা ডুবে যাবে কিংবা বেঁচে থাকবে, সে বিষয়টা আমরা গাণিতিকভাবে বের করতে পারি। শুধু তাই নয়, আজকের আলোচনা থেকে তোমরা যে জিনিসগুলো বের করতে পারবে সেটা হলো ঊর্ধ্বমুখী লব্ধি বল, তোমরা বের করতে পারবে প্লবতা, তোমরা বের করতে পারবে হারানো ওজন, তোমরা বের করতে পারবে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। আর এই সবগুলোর জন্য আমাদের সমীকরণটা হচ্ছে W = B ρ g, অর্থাৎ প্লবতার যে সমীকরণটা। আজকে ক্লাসটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। পঞ্চম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই প্লবতা। তোমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।